নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার নাইট লাইভ আপডেটে আরেকবার আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাস। প্রতিদিনের মতোই গুরুত্বপূর্ণ জেলা তথা রাজ্যের বিভিন্ন খবর নিয়ে আমরা এই মুহূর্তে লাইভ আসি আপনাদের সঙ্গে, এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দিই এই যে খবর আমরা পরিবেশন করি বা প্রতিবেদন পেশ করি, তার সমস্ত প্রকারের খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমরা প্রতিদিন রাজ তুলে ধরার চেষ্টা করি। প্রথমত জানিয়ে দিই যে গরমের ছুটি বা গ্রীষ্মাবকাশ নিয়ে গোটা রাজ্যে রাজনৈতিক মহল থেকে শুরু করে শিক্ষা বিভাগ, শিক্ষাবিদ, সামাজিক সংগঠন, শিক্ষক সংগঠন, তাদের মধ্যে কিন্তু একটা তর্ক বিতর্ক চাপানোতর চলছিল। কিন্তু সেই গরমের ছুটি কিন্তু শেষ হতে চলেছে। 27 তারিখ থেকে কিন্তু রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে। এবং সেক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, প্রত্যেকটি প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্টের ডিপিএসসির যারা চেয়ারম্যান আছেন, তারা কিন্তু আজকে জরুরিকালীন ভিত্তিতে একটি চিঠি করেছেন সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং এসআই অফ স্কুলসকে। সেটা হচ্ছে রিগার্ডিং প্রিপারেটরি ওয়ার্ক ফর ওপেনিং অফ স্কুলস অন 27/6/2022। 27 জুন 2022 কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রাক প্রস্তুতি এবং তার পাশাপাশি যে বিষয়টা আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে গোটা উত্তর বাংলা জুড়ে নিম্নচাপের কারণে এবং মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন স্কুলগুলো, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ পরিসর, সব জায়গায় কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচারাল যে ল্যাকুনা বলা যেতে পারে সেটা কিন্তু রয়েছে। তো এই কদিন ধরে আমরা বিভিন্ন কাভারেজ করতে গিয়ে বিভিন্ন এলাকায় যে চিত্রগুলো দেখেছি, সেটা তুমিও দেখেছো যে জল থই থই অবস্থা কিন্তু সব জায়গায় রয়েছে। স্বাভাবিকভাবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর মাত্র 5 দিনের মাথায় খুলে যাবে, 4 দিন পরেই খুলে যাবে। কী কী নজরে পড়েছে গোটা, সেটা যদি একটু আমরা দর্শকদের বলে দিই তাহলে কিন্তু অনেকেই সেটা হবে যে কেন ইনফ্রাস্ট্রাকচার, পরিষ্কার পরিচ্ছন্ন, স্যানিটাইজেশন, এই সমস্ত বিষয়গুলোকে ইম্পর্টেন্ট বা আর্জেন্ট বেসিসে হচ্ছে ডিপিএসসি থেকে পরিষ্কার করা হচ্ছে। কি বলবে রাজ? बिल्कुल सही। पहले जो सब दर्शक हमारे साथ जुड़े हैं अभी भी उन लोगों को बता दें, जो फिर से हम लोग नाइट अपडेट देने के लिए आ गए हैं आप लोगों के सामने, हर रात की तरह आज भी आ गए हैं। और आप लोगों से अनुरोध करना चाहेंगे कि आप लोग कमेंट करना ना भूलिएगा, सजेशन करना ना भूलिएगा, क्योंकि जो कमेंट्स आएंगे उसमें से जो बेस्ट कमेंट होगा अगले दिन हम लोग नाइट अपडेट में उसको रखने की कोशिश करेंगे। तो अवश्य जो है कमेंट कीजिएगा। साथ ही साथ बताना चाहेंगे, अंततः लगभग 2 महीने की समाप्ति के बाद गर्मी की छुट्टी खत्म हो रही है और स्कूल जो है पुनः खुल रहा है। राज्य सरकार द्वारा तथा डिस्ट्रिक्ट स्कूल इंस्पेक्टर जो प्राइमरी दफ्तर है जिला का, उनके द्वारा जो है निर्देशिका जारी कर दी गई है कि अगले 27 तारीख से जो है स्कूलें खुल जाएंगी। और उसको लेकर जो विभिन्न तरह के जो प्रिपरेशन है, तैयारियां हैं, आप सभी जानते हैं अक्सर जो है प्राइमरी स्कूल जो गांव के इलाके में ज़्यादा है संख्या, जिसके कारण जो है 2 महीने का जो एक गैप गया, जिसके कारण काफ़ी गंदगी या फिर देख रेख जो है नहीं हो पाया है। इस कारण से जो है स्कूलों को सही तरह से साफ सुथरा करके पुनः जो है रेगुलर बेसिस में चलाने के लिए जो है स्कूल को तैयार करें, ऐसी ही निर्देशिका राज्य सरकार द्वारा तथा जो डीआई ऑफ स्कूल से डिस्ट्रिक्ट जो चेयरमैन है प्राइमरी डिपार्टमेंट के, उनके द्वारा निर्देशिका जारी कर दी गई है। साथ ही साथ बताना चाहेंगे, उत्तर बंगो इलाके में जो है काफ़ी ज़्यादा जो है वर्षा हो रही थी। काफ़ी सारे ऐसे गांव हैं जहां पर पानी ढुक गया है, स्कूलों के अंदर पानी ढुक गया है। इसी कारण से जो है स्कूल के जो दफ्तर हैं उनके द्वारा जो है निर्देशिका जारी की गई है कि आप लोग तैयारियां शुरू कर दें, क्योंकि अगले 27 तारीख से स्कूलें खुलने वाली है। साथ ही साथ बताना चाहेंगे कि उत्तर बंगो में गर्मी की छुट्टी का बहुत ज़्यादा जो है प्रभाव देखने को नहीं मिला, लेकिन साउथ बंगाल चले जाए अगर दक्षिण बंगाल, तो वहाँ पर जो है चित्र कुछ और ही है। वहाँ पर जो है गर्मी पूरी तरह से छाई हुई है, जिसके कारण जो एक्स्ट्रा 11 दिन का छुट्टी जो है बढ़ाया गया था। हालांकि नॉर्थ बंगाल में जो है किसी तरह का उतना गर्मी जो है इन दिनों दिखाई नहीं दिया, ज़्यादातर दिन जो है वर्षा का मौसम रहने के कारण, लेकिन साउथ बंगाल में वास्तव में जो है गर्मी काफ़ी थी, जिसके कारण राज्य सरकार द्वारा इस तरह का जो है डिसीजन लिया गया। धीरे धीरे हम लोग और जो विशेष खबरें हैं उसको लेकर आएंगे। राज्य বিষয়টা বলবো যে রাজ্য সরকারের যে প্রিন্সিপাল সেক্রেটারি আছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার মেমো নম্বর 179 SSE/2022 ডেটেড 13/6/2022 প্রিন্সিপাল সেক্রেটারি সমস্ত ডিপিএসসির চেয়ারম্যানকে চিঠি করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে সমস্ত গোটা রাজ্যের প্রত্যেকটি জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে কিন্তু নির্দিষ্ট মেমো নম্বরে, আমাদের উত্তর দিনাজপুরের মেমো নম্বর আমাদের কাছে রয়েছে, যেমন 165/DI SP অর্থাৎ SP/UD/2022 ডেটেড 22/6/2022। আজকের মেমো নম্বরে কিন্তু সমস্ত এসআই অফ স্কুলস এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন তাদেরকে বলে দেওয়া হয়েছে যে
regarding preparation work for opening of school on 27/6/2022. In reference to the above, this is to inform that all government schools under your jurisdiction will be open on 27/6/2022. You are requested to maintain all preparatory works like cleaning and sanitizing of school campus, classroom, toilets, etc. of school. The head of the concerned are being requested to take all sorts of measure for opening the school on that day. This is for your information and taking necessary, signed by চেয়ারম্যান ডিপিএসসি উত্তর দিনাজপুর। ঠিক একই রকমভাবে অন্যান্য জেলারও সেই পরিসংখ্যানগুলো আমাদের কাছে রয়েছে, প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই শিক্ষা সংক্রান্ত বিষয়ে আমরা একটা জেনে নেওয়ার চেষ্টা করব। আজকেই 899 নম্বর মেমোতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে হচ্ছে নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকাটা হলো যেটা হচ্ছে রিকোয়েস্ট ফর সাবমিশন অফ অল টেস্টিমোনিয়ালস পার্টেনিং টু দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি স্কুল টিচার্স অ্যাজ টেট 2014 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। এটা হচ্ছে, এবং তার রেফারেন্স নম্বরটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনস নাম্বার 897/20/BPF/2022 ডেটেড 16/6/2022। দেখো, একটা দুবিধার মধ্যে ছিল, অনেকেই মনে করছিলেন যে ডকুমেন্টস জমা দিতে হবে না, অনেকেই মনে করছিলেন ডকুমেন্টস জমা দিতে হবে। কিন্তু যে বিষয়টা বলবো, যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে তোমাকে জানাই, যে হচ্ছে 27/6/2022 মধ্যে একদম পজিটিভলি সমস্ত 2014 যারা নিয়োগ পেয়েছিলেন টেটের মাধ্যমে, টেট 2014 মাধ্যমে, তাদেরকে কিন্তু 14খানা ডকুমেন্টস সহকারে তাদেরকে কিন্তু নির্দিষ্ট ফরম্যাটে সমস্ত তথ্য দিয়ে তাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কী কী রয়েছে সে বিষয়টা একটু জানাই। এক্ষেত্রে কিন্তু দুবিধার কোনো ব্যাপার নেই, একদম স্পষ্টত আমি বলে দিচ্ছি। ডিআই অফ স্কুলস অর্থাৎ ডিপিএসসির যিনি হচ্ছেন সেক্রেটারি হন বাই ভার্চু অফ পোস্ট এবং চেয়ারম্যান, তাদের স্বাক্ষর রয়েছে। সেই স্বাক্ষর করা চিঠি কিন্তু আমরা উত্তর দিনাজপুরেরটা বলছি, সেটা হচ্ছে তার মেমো নম্বর হচ্ছে 899 dated 22/6/2022 to the chairman district from the chairman district primary school council উত্তর দিনাজপুর। সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুলসকে পাঠানো হয়েছে এই জেলার, অন্য জেলার ক্ষেত্রেও এটার ব্যতিক্রম নিশ্চয়ই হবে না। রিকোয়েস্ট ফর সাবমিশন অফ অল টেস্টিমোনিয়ালস পার্টেনিং টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি স্কুল টিচার্স অ্যাজ স্টেট 2024 qualified candidates. With reference to the subject cited above, the sub-inspector of schools are requested to submit the following documents of each teacher who have been appointed through TET 2024. They are also requested to submit the Excel sheet both in soft and hard copies, মানে সফট কপিও পাঠাতে হবে এবং হার্ড কপিস, as follows within 27/6/2022। দেখো, সেখানে হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে যে ফরম্যাটটা, তাতে হচ্ছে টেটের রোল নাম্বার, নেম অফ দ্য টিচার, নেম অফ দ্য স্কুল, নেম অফ দ্য সার্কেল, মেমো নম্বর অ্যান্ড ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, ডেট অফ জয়নিং এবং রিমার্কস ওয়েদার ট্রান্সফার্ড ইয়েস অর নো, এই বিষয়টা রয়েছে। এক্ষেত্রে একটা বিষয় বলে দিই যে 2 সেটস অফ ডকুমেন্টস, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। 2 সেটস কিন্তু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস, অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে। কী কী বিষয় রয়েছে দেখো, সেখানে স্পষ্টতই লেখা রয়েছে টেট 2014 অ্যাডমিট কার্ড, যেটাতে পরীক্ষা দিয়েছিলেন, টেট কোয়ালিফাইড ডকুমেন্ট অর্থাৎ কোয়ালিফাই করেছিলেন যে, এই বিষয়টা রয়েছে। এক্ষেত্রেও কিন্তু টিচারদের মধ্যে একটা দুবিধা রয়েছে, এটা একটু আলোচনা সাপেক্ষ বিষয়। টেট 2014 যারা কোয়ালিফাই করেছিলেন সেই কোয়ালিফাইড সার্টিফিকেটটা অনেকে ইমেলে পেয়েছিলেন, এই বিষয়টা রয়েছে, এবং অনেকেই হচ্ছে হয়তো হোয়াটসঅ্যাপ মারফত পেয়েছেন বা হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন। স্বাভাবিকভাবেই অনেকে ভাবছেন এটা কোথায় পাবো। তো এক্ষেত্রে হচ্ছে কিন্তু পুরনো যে মেইল আছে সেই মেইলগুলোকে রিট্রিভ করে সেখান থেকে খুঁজে পাওয়াটা মনে হয় সহজ হবে, এটা একটা বিষয় রয়েছে। নেক্সট, অনেকে কোশ্চেনও করেছেন এই বিষয়ে। নেক্সট হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, এইচএস মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট ইফ অ্যাপ্লিকেবল যদি গ্র্যাজুয়েশন ক্রাইটেরিয়া থেকে চাকরি পান, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং রিপোর্ট, ডিএলএড মার্কশিট or certificate if trained, caste certificate if applicable, physically handicapped certificate if applicable, exempted category যদি কেউ হন সেক্ষেত্রে exempted category সার্টিফিকেট, প্যারা টিচার সার্টিফিকেট, কারণ প্যারা টিচারদের নির্দিষ্ট কোটায় চাকরি ছিল, রিজার্ভ ছিল, এক্সাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কারো থাকে এটা হচ্ছে। এবং পাশাপাশি যেটা একদম লাস্ট লাইন যেটা পড়ছি, দিস শুড বি ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট। তো আমরা যেটা আরেকটা বিষয় হচ্ছে অবর বিদ্যালয় পরিদর্শক ইসলামপুর, তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম এই বিষয়ে। তিনি যেমনটা জানিয়েছেন যে যারা যেই সাইকেলে প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তাদেরকে কিন্তু, অর্থাৎ যেই সার্কেল থেকে তারা স্যালারি ড্র করেন, মাদার সার্কেল যেটাকে করা যেতে পারে, ট্রান্সফার হয়ে গেলেও সেই সার্কেলেই কিন্তু তাদের সমস্ত কাগজপত্রগুলো উইদিন ডিউ টাইম জমা করতে হবে, এই একটা বিষয় রয়েছে। এটা নিয়ে বিভিন্ন তোমার হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে বলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোশ্চেন এসেছিল, কিন্তু আজকের যে নোটিফিকেশন তাতে কিন্তু ক্ল্যারিফাই বা ক্লিয়ার হয়ে গেল যে এই বিষয়ে হচ্ছে
তথ্য কিন্তু চাওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে, এবং সমস্ত ডকুমেন্টসগুলোর 2 সেটস অফ জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেশন সেটা কিন্তু জমা দিতে হবে। बिल्कुल सही। जब्बार आपको बता दें 2014 में टेट एग्ज़ाम क्वालिफाई करके जो जिन लोगों को अपॉइंटमेंट दिया गया था उनको जो है डिस्ट्रिक्ट प्राइमरी स्कूल काउंसिल की ओर से जो है निर्देशिका जारी की गई है और सबमिशन ऑफ टेस्टिमोनल्स परटेनिंग यानी कि टेस्टिमोनल्स के तहत जो है एक फॉर्म फिलअप करके जो है जमा देना पड़ेगा। साथ ही साथ 12 जो है डॉक्यूमेंट्स उनको जमा देना पड़ेगा। आपको बता दें फॉर्म में क्या क्या चीज़ है। टेट रोल नंबर देना पड़ेगा, नेम ऑफ द टीचर, नेम ऑफ द स्कूल, नेम ऑफ द सर्कल, मेमो नंबर एंड डेट ऑफ अपॉइंटमेंट लेटर, डेट ऑफ ज्वाइनिंग, रिमार्क्स वेदर ट्रांसफ़र येस और नो। अगर ट्रांसफ़र हुए हैं तो हाँ, या नहीं हुए तो ना। यह तो एक फॉर्म देना ही पड़ेगा भर के। साथ ही साथ जो है 12 डॉक्यूमेंट्स देना पड़ेगा। आपको जबरदा बता रहे थे जैसा कि टेट का 2014 का जो एडमिट कार्ड है, टेट का क्वालिफाइड डॉक्यूमेंट जो है एमपी एडमिट कार्ड, एमपी मार्कशीट, एचएस मार्कशीट, ग्रेजुएशन मार्कशीट, इफ़ एप्लीकेबल अपॉइंटमेंट लेटर, ज्वाइनिंग रिपोर्ट, डीएलएड और बीएड और बीएड का अगर मार्कशीट है तो वो देना पड़ेगा, कास्ट सर्टिफिकेट है तो वो देना पड़ेगा, फिजिकली हैंडीकैप सर्टिफिकेट है तो वो देना पड़ेगा, एग्जाम्प्टेड सर्टिफिकेट है तो वो देना पड़ेगा, पैरा टीचर सर्टिफिकेट है तो वो देना पड़ेगा, एक्स्ट्रा कैरिकुलम सर्टिफिकेट है तो वो देना पड़ेगा और बहुत जल्द से जल्द देना पड़ेगा। साथ ही साथ जैसा बता रहे थे कि पहले आप जिस जगह पे अपॉइंटमेंट लेकर ज्वाइनिंग किए थे, जिस सर्कल के अंदर में, वहीं पर देना पड़ेगा। अभी अगर आप ट्रांसफ़र होकर कहीं और आ गए हैं तो वहाँ ना देकर जहाँ पर आपकी জয়েনিং हुई थी जिस सर्कल में वहीं पर देना पड़ेगा। হ্যাঁ, এটাই মাদার এর কাছে দিতে হবে। এবং আরেকটা জিনিস জানিয়ে দিই, আমরা যে দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু এসআইএফ স্কুল যারা আছেন, ইসলামপুর সাউথ, চোপড়া নর্থ, সমস্ত জায়গায়, গোয়ালপুকুর, চাকুলিয়া, সমস্ত সার্কেল, বিশেষ করে উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় পেরিফেরির মধ্যে আমরা খবর নেওয়ার চেষ্টা করেছি রাত। সেখানে কিন্তু গুগল শিটের মাধ্যমে, অর্থাৎ এই যে তোমার হচ্ছে সফট কপি এবং হার্ড কপি এবং যে ফরম্যাটটা দেওয়া হয়েছে সেটা ফিল আপ করার জন্য অবর বিদ্যালয় পরিদর্শকরা কিন্তু তৎপর হয়েছেন। এবং আজকেই কিন্তু হচ্ছে সমস্ত শিক্ষক যারা 2014 টেটের মাধ্যমে হচ্ছে তারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু ওই ফরম্যাট ফিল আপ করে দেওয়ার জন্য বলেছে। অবশ্যই গভর্নমেন্টের দিক থেকে কোনো চিন্তাভাবনা রয়েছে এই বিষয়ে, বা সেই তথ্যগুলো হয়তো নিশ্চয়ই, যেহেতু একটা বিচারাধীন বিষয় রয়েছে, হয়তো বিচার বিভাগের কাছে এটা পেশ করার ব্যাপার থাকবে, বা সেটা ভেরিফিকেশনের ব্যাপার থাকবে, বা রিভেরিফিকেশনের ব্যাপারও হতে পারে, সেই জন্য হচ্ছে দেওয়া হচ্ছে। এই একটা বিষয় রয়েছে। তার পাশাপাশি জানিয়ে দিই, কোচবিহারের রাজার ভ্রমণস্থল কামাখ্যা মন্দিরের আদলে মন্দির শিলিগুড়িতে একটা গুরুত্বপূর্ণ খবর, এবং অনেকের জন্য যারা ভ্রমণ পিপাসু বা বিশেষ করে যারা তীর্থস্থান বা ধর্মক্ষেত্র যারা হচ্ছে ভ্রমণ করতে চান তাদের জন্য কিন্তু একটা ভালো খবর রয়েছে আজকে আমাদের কাছে। শিলিগুড়িতে কামাখ্যা মন্দিরের আদলে তৈরি হয়েছে মায়ের মন্দির। চা বাগানের মাঝে ও চারদিকে জঙ্গল ঘেরা মনোরম পরিবেশে এই মায়ের মন্দির তৈরি হয়েছে। মন্দিরে যেখানে রয়েছে মায়ের 5টি আলাদা আলাদা রূপ এবং আলাদা আলাদা মন্দিরের সাথে শিব মন্দির। বিশ্ব শান্তি যজ্ঞের মধ্যে দিয়ে এদিন শিলিগুড়ি শহরের অদূরে যে বৈকুণ্ঠপুর ফরেস্ট রয়েছে, নিশ্চয়ই জানো, সেই জঙ্গল ঘেরা প্রাকৃতিক কোলে এই ভব্য মন্দির তৈরি করে বুধবার সেটা উদ্বোধন করা হলো। স্থানীয় ও মন্দির পরিচালন কমিটির দাবি, দেশ স্বাধীনতার আগে তৎকালীন কোচবিহারের কোচ রাজা ও রানী অপূর্ব সুন্দর এই পরিবেশে ছুটে আসতেন বারবার। তৎকালীন কোচ রাজা ছুটি কাটাতে এসে ফাড়াবাড়ির এই স্থানে একটি বট গাছে পুজো দিতেন, এমনটাই হচ্ছে, এবং সেখানে হচ্ছে মায়ের পুজো দিতেন। ওই বটগাছ রাজা রানীর পূজিত মন্দিরে এখন বয়স, সেই গাছটার অনেক বয়স হয়ে গেছে। তাকেই বিশ্বাস করে স্থানীয়দের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ভক্তরা এখানে কিন্তু নিয়মিতভাবে সেই বৈকুণ্ঠপুর ফরেস্টে পুজো দিতে আসেন। বর্তমানে মন্দিরস্থলটি হয়ে উঠেছে একটি তীর্থস্থল। তাই কোচ রাজা রানীর ভ্রমণস্থলে আসামের কামাখ্যা মন্দিরের আদলে এখানে হচ্ছে তৈরি হয়েছে। স্থানীয় যুবকদের কাছে এটা একটা কর্মসংস্থানের পথ খুলে দেবে, কারণ মন্দির হলে সেখানে ভক্তের সমাগম হবে এবং তার পাশাপাশি হচ্ছে সেখানে আনুষঙ্গিক ব্যবসা বাণিজ্য, বেকার যুবক যুবতী যারা আছে তারা কিন্তু সেখানে করে খেতে পারবেন। তো এই একটা বিষয় রয়েছে। তার পাশাপাশি যে বিষয়টা বলবো যে এই জায়গাটা ওই তোমার বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে যে হচ্ছে তোমার মন্দির হলো, সেই মন্দিরে কিন্তু পুজো অর্চনা সেটাও শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই অনেকেই যারা খবর পেয়েছেন, যদিও এই মুহূর্তে উত্তরবঙ্গ শিলিগুড়ি বৃষ্টিবিদ্ধ হতো, ফলে স্বাভাবিকভাবে অনেকে সাহস করতে পারছেন না, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে এটা হচ্ছে সেই মন্দিরে কিন্তু দর্শনার্থীদের বা ভক্তদের সমাবেশ হবে, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। বৈকুণ্ঠপুর জঙ্গলে মায়ের আদলে সেখানে হচ্ছে মায়ের যে 5টি রূপ, সেই রূপের উপর আলাদা মন্দির এবং সেই মন্দির তৈরি হয়েছে গাছ। এই বিষয়টা একটা বলবো, এই বিষয়টা এই যে বলবো তোমার হচ্ছে যে কোনো একটা ধর্মীয় স্থান তৈরি হয়, সেটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, গির্জা হতে পারে, সেটা যদি সুদৃশ্য এবং দৃষ্টিনয়ন হয় সেক্ষেত্রে কিন্তু
সেই এলাকার যে অর্থনৈতিক বিষয়টা সেটাও কিন্তু অনেকটা পিভট করে। রাজ কি বলবে এই বিষয়ে? बिल्कुल सही। उत्तर बंगो वासियों के लिए खुशी की खबर, दोहरी खुशी की खबर इसलिए कि अक्सर जो है उत्तर बंगो के निवासी जो है वह जो है कामाख्या जो है आसाम में जो है कामाख्या मंदिर, वहाँ पर जो है दर्शन करने के लिए या फिर पूजा करने के लिए जाते थे। तो उन भक्तों सबसे अनुरोध है कि अब आपको कामाख्या जाने की जरूरत नहीं, उसी आदल का उसी टाइप का जो है एक मंदिर आपके पड़ोसी शहर या फिर आपके अपने शहर सिलीगुड़ी में हो रहा है। साथ ही साथ एक तरह से बताना चाहेंगे कि सिलीगुड़ी शहर जो है टूरिज्म का पश्चिम बंगाल के अंदर कैपिटल भी बोला जा सकता है। एकाधिक ऐसे प्लेसेस हैं टूर के जहाँ पर जिसके कारण सिलीगुड़ी ज़्यादातर जाते हैं, उसमें एक और बढ़ोतरी कर सकते हैं कि एक कामाख्या मंदिर के तौर पे जो है वहाँ पर बैकुंठपुर जो जंगल है वहाँ पर तैयार किया गया है। साथ ही साथ बताते हैं जिस जगह पर इस मंदिर को तैयार किया गया है काफ़ी पुराना उनका हिस्टोरिकल अगर इतिहास देखें तो काफ़ी पुराना इतिहास है, क्योंकि कुछ बिहार के जो राजा हैं वहाँ पर भ्रमण करने आया करते थे और वहाँ पर जो है पूजा भी दिया करते थे, जिस कारण से वह जगह पहले ही जो है बहुत ज़्यादा फेमस थी। और बता दें जो वहाँ पर शिव की मंदिर भी रहेगी और देवता के जो है 5 रूप को भी वहाँ पर दिखाया गया है। साथ ही साथ वहाँ पर जो एक पेड़ है जो राजा महाराजा के जमाने से चली आ रही है, उसको लेकर जो है आसपास के लोग या फिर सिलीगुड़ी के लोग आस्था और विश्वास रखकर पूजा किया करते थे। तो उसी कारण से जो है यहाँ पर कामाख्या जो मंदिर है उसी की शक्ल में जो है यहाँ पर एक मंदिर बनाई गई है, जिससे सिर्फ सिलीगुड़ी के बासिंदा ही नहीं बल्कि उत्तर बंगो या फिर कोलकाता से भी जो लोग अक्सर दार्जिलिंग आते हैं या सिलीगुड़ी घूमने आते हैं, वो आसाम का जो कामाख्या मंदिर का अगर उपभोग करना चाहते हैं, मनोरंजन करना चाहते हैं, तो वो अपने शहर सिलीगुड़ी में ही मिल जाएगा। और इससे धीरे धीरे जैसा हम लोग बार बार बता रहे हैं कि सिलीगुड़ी सेकंड कैपिटल ऑफ वेस्ट बंगाल है और धीरे धीरे इस तरह की जो विभिन्न पर्यटन जो केंद्र है या फिर दर्शनीय जो जगह तैयार होंगे सिलीगुड़ी में, इससे सिर्फ सिलीगुड़ी शहर का नहीं बल्कि आसपास के जो जिला है उसका भी डेवलपमेंट काफी ज्यादा होगा। जबरदस्त। ঠিক। আর তার পাশাপাশি যে বিষয়টা না বললেই নয়, দেখো সব থেকে বড় কথা হচ্ছে উত্তরবঙ্গ এখনও সেরকমভাবে শৈল্পিক দিক থেকে বা ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ করতে পারেনি, কিন্তু সেই জন্য এখানে বলতে পারো চা শিল্পের পাশাপাশি অন্যান্য রাইড ট্যুর মানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম যে বিষয়টা রয়েছে সেই শিল্পটা কিন্তু ধীরে ধীরে এই ধরনের যে তোমার ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে তার ফলে কিন্তু অনেকটা খুব সুবিধা হবে। পাশাপাশি রাজ আর একটা গুরুত্বপূর্ণ খবর উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমাবাসীর জন্য আমরা আজকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে যে না শুধু এইটুকু জানিয়ে দিই যে শিলিগুড়ি বা অন্যান্য জায়গায় হসপিটালে কিন্তু সিটি স্ক্যানের বিষয়টা রয়েছে। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের ইসলামপুরে এই সুবিধা উপলব্ধ হবে কিনা। আমাদের কাছে একটা খবর আছে, বিশ্বস্ত সূত্রে খবর, যে সেক্ষেত্রে কিন্তু ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে সিটি স্ক্যান স্যাংশন হয়েছে। সেটা হয়তো কাল বা পরশু এভাবে চালু হবে না, কিন্তু সিটি স্ক্যানের যে সুবিধা সেই সিটি স্ক্যান পরিষেবা কিন্তু চালু হয়েছে। এটা আমাদের কাছে একটা বিশ্বস্ত সূত্রে খবর আছে। আজকে সংসদে এ বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং তার পাশাপাশি তুমি যেটা জানো যে সেখানে স্বাস্থ্য দপ্তরের যিনি হচ্ছেন সেক্রেটারি আছেন নিগম সাহেব এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে অনেকে এই বিষয়টা আলোচনা নেন এবং রাজ্যের যে মন্ত্রী হচ্ছেন গোলাম রাব্বানি তিনি সেখানে কিন্তু এখানকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে কিছুক্ষণ আলোচনা করেন। সেই সময়কালও প্রত্যেককে বেঁধে দেওয়া হয়েছিল, সেখানে অনেকেই আলোচনা করেন। সেখানে হচ্ছে অনারেবল মিনিস্টার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, সুমন কাঞ্জিলাল বিজেপির পক্ষ থেকে, ডক্টর নির্মল মাঝি এআইটিসি, বিজেপির শ্রী অরূপ কুমার দাস, এআইটিসির করবী মান্না, এআইটিসির শ্রী অপূর্ব সরকার, বিজেপির শ্রী বিশ্বনাথ কারক, এআইটিসির ডক্টর রানা চ্যাটার্জি, বিজেপির শ্রী নরহরি মাহাতো এবং অনারেবল মিনিস্টার শ্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তারা কিন্তু নির্দিষ্ট স্লটে আজকে ওয়েস্ট বেঙ্গল যে তোমার হচ্ছে অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলিতে কিন্তু তাদেরকে টাইম প্রোভাইড করা হয় এবং দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি অ্যামেন্ডমেন্ট বিল 2022 তার ইন্ট্রোডাকশন, কনসিডারেশন এবং পাসিং নিয়ে যেমন আলোচনা হয়, পাশাপাশি বিভিন্ন জেলা জায়গায় চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যে খামতি আছে সে বিষয়ে কিন্তু আলোচনা হয়। আমাদের কাছে একটা বিশেষ সূত্রে খবর আছে, খুব শীঘ্রই কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে আলট্রাসাউন্ড ইসিজির পাশাপাশি সিটি স্ক্যান করা সম্ভব হবে। বিশেষ করে ইসলামপুরে তুমি জানো ইতিমধ্যে ট্রমা কেয়ার যেটা ইসলামপুর মহকুমা হাসপাতালে আছে সেটা শুরু করার বেশ কিছুদিন পরে হয়তো তার হচ্ছে যে মেনটেন্যান্সটা সেটার মধ্যে একটু খামতি ছিল, আবার কিন্তু নতুন করে সেটা ঢেলে সাজানো হচ্ছে এবং তার পাশাপাশি এই ট্রমা পেশেন্টদের জন্য, বিশেষ করে দুর্ঘটনাগ্রস্ত পেশেন্টদের জন্য সিটি স্ক্যান একটা আর্জেন্ট নিড হয়ে দাঁড়ায়। তো সেটা যদি ইসলামপুর মহকুমা হাসপাতাল পেয়ে যায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাহলে সেটা কিন্তু যথেষ্ট একটা ভালো বিষয় হবে। রাজ, নেক্সট আপডেটে আমরা যেটা চলে যাব সেটা তুমি দিলেই ভালো হয়। নেক্সট আপডেট কি রয়েছে তোমার কাছে? हाँ बिल्कुल सही जबरदस्त। आपको बता दें चोपड़ा से खबर आ रही है, कल रात को ही जो है एक गैस से भरा हुआ टैंकर चोपड़ा के जो सोनापुर इलाका है वहाँ पर 31 नंबर जाते सड़क के ऊपर जो है अचानक से
टेक्निकल कुछ कारण जो है ड्राइवर जो है अपना नियंत्रण खो देती है और नैन जुली यानी कि एक पानी से भरा हुआ गड्ढे में जाकर जो है वह टैंकर चली जाती है। उसके बाद स्थानीय निवासी जो है उस घटनास्थल पर आते हैं। माफ कीजिएगा, चोपड़ा जो पुलिस को इन्फॉर्म की जाती है, साथ ही साथ इस्लामपुर जो फायर दमकल सर्विस है, विभाग, हाँ। दमकल विभाग है, उनको खबर दी जाती है तथा घटनास्थल पर जाकर जो है उन व्यक्तियों को जो है रेस्क्यू किया जाता है जो ड्राइवर और खलासी थे। साथ ही साथ जो है टैंकर को जो है आज सुबह में जो है उस जगह से जो है हटाया गया है और उसको जो है रेस्क्यू किया गया है। केन द्वारा जो है एक दूसरे जगह पर ले जाया गया है। यह जो घटना घटी है वह सोनापुर इलाके में, आपको बता दें चोपड़ा ब्लॉक के सोनापुर इलाके में यह घटना घटी है और 31 नंबर जातीय सड़क ठीक महानंदा जो ब्रिज है उस ब्रिज से ठीक पहले हल्दिया से यह जो गाड़ी है वह सिलीगुड़ी की ओर जा रही थी। एलजीपी गैस इस गाड़ी LPG गैस। टैंक के अंदर भरा हुआ था और जैसा जानकारी मिल रही है कि 31 नंबर जातीय सड़क के पास हुआ था। फिलहाल इसमें जो है किसी तरह की कोई हताहत की कोई खबर नहीं आ रही है। गाड़ी को जो है रेस्क्यू कर लिया गया है तथा आज जो है क्रेन द्वारा गाड़ी को वहां से हटाया गया है। হ্যাঁ, রাজ্যের বিষয়টা বলবো, এক্ষেত্রে একটা বিষয় হলো যে প্রায় 9:30 থেকে 9:35 নাগাদ ইসলামপুর থেকে দমকল বাহিনীর গাড়ি কিন্তু সেখানে গিয়ে পৌঁছয়। এই বিষয়ে যেটা বলবো যে প্রথমে হচ্ছে ওই ট্যাঙ্কারটি হচ্ছে ওই 31 নম্বর জাতীয় সড়কে পড়ে যাওয়ার কারণে যেহেতু লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাস সেটাকে না হাইলি ইনফ্লেমেবল বা অত্যন্ত দহনশীল বা জ্বলনশীল হয়, সেখানে কিন্তু ট্যাঙ্কারে যদি কোনো লিকেজ থাকতো বা কোনো কিছু থাকতো বড় ধরনের একটা বিপত্তি বা দুর্ঘটনা ঘটতে পারতো। কিন্তু সেখানে হচ্ছে খুব তৎপরতার সঙ্গে ইসলামপুর পুলিশ জেলার যে চোপড়া থানার পুলিশ আছে সেখানে দেন দেয়ার পৌঁছে যায়, স্থানীয় জনগণকে সচেতন করে এবং তাদেরকে ব্যারিকেড দিয়ে অনেকটা দূরে সরিয়ে রাখে এমনটাই রয়েছে। এবং পাশাপাশি সেই এলাকায় যাতে একটাও অন্ততপক্ষে হাই ভোল্টেজ লাইট জ্বালানো না যায় তার জন্য কিন্তু একদম সাবধান করে দেওয়া হয়, এমনটা কিন্তু আমাদের কাছে সে রয়েছে। আমরা খবরও করেছি, সে বিষয়ে প্রতিবেদন পেশ করেছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে তারপর দমকল সেখানে গিয়ে নিশ্চিত করে যে সেই ট্যাঙ্কারের মধ্যে এলপিজি ট্যাঙ্কারের মধ্যে কোনো লিকেজ নেই। তারপরে জনগণ আশ্বস্ত হয় এবং রাতভর সেখানে এই বলা চলে যে একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আবহাওয়ার মধ্যেও সেখানে পুলিশ এবং প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু রাতভর সেই ট্যাঙ্কারটিকে পাহারা দেয় এবং দমকলকে সেখানে স্ট্যান্ড বাই রাখা হয়, এমনটাই কিন্তু আমাদেরকে তথ্য আছে। এবং তারপর সে হচ্ছে পরবর্তীতে খুব সুচারুভাবে, কারণ একটা এলপিজি ট্যাঙ্কার ফুললি লোডেড যেটা তোমার হলদিয়া থেকে শিলিগুড়ি যাচ্ছিল রিফিলিংয়ের জন্য, আমাদের কাছে যা তথ্য রয়েছে বটলিং প্ল্যান্টে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেটা কিন্তু উল্টে যায়। এবং সত্যি এই ধরনের বড় ট্যাঙ্কার বা কিছু উল্টে গেলে সেক্ষেত্রে কিন্তু জনগণের সাবধানতা যেটা অবলম্বন করা উচিত সেটা কিন্তু সেখানকার জনগণ সকলেই অবলম্বন করেছেন। হয়তো বিগত দিনের ইতিহাস তুমি মনে করতে পারবে যে আমাদের ঠিক পার্শ্ববর্তী যে বিহার রয়েছে সেই বিহারের একটি স্টেশন পুঠিয়া স্টেশনের ঠিক আগে একবার বহুদিন আগে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। সেখানে হচ্ছে তোমার ওই পেট্রোলিয়াম ট্যাঙ্কারে আগুন লাগার কারণে চানামানা থেকে বেশ কয়েকটি গ্রামের কয়েকজন লোক কিন্তু অগ্নিদগ্ধ হয়েছিল। সেই ঘটনা ঘটেনি, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। জনগণকে অবশ্যই আমরা কুর্নিশ জানাবো, প্রশাসনকে অবশ্যই কুর্নিশ জানাবো এবং দমকল বাহিনী তৎপরতার সঙ্গে সেখানে সেই যে একটা বড়সড় দুর্ঘটনা সেটাকে আটকে দিতে পেরেছেন, অবশ্যই তাদেরকে আমরা হচ্ছে অনেক ধন্যবাদ জানাবো। हाँ बिल्कुल सही। जब बता दें नेक्स्ट अपडेट जो आ रही है सिलीगुड़ी से, सिलीगुड़ी की जो प्रधान डाकघर है उस डाकघर के सामने डाकघर के जो कर्मी हैं उन्होंने जो है आज विक्षोभ प्रदर्शन किया। आपको बताना चाहेंगे कि सिलीगुड़ी के जो प्रधान नगर का जो डाकघर है वहाँ पर जो है ऑल इंडिया पोस्टल एम्प्लॉयज यूनियन और फेडरेशन ऑफ नेशनल यूनियन पोस्टल ऑर्गेनाइजेशन की ओर से जो है आज प्रदर्शन किया गया, विक्षोभ किया गया। बेसरकारीकरण यानी कि प्राइवेटाइजेशन को लेकर जो है आज उन लोगों ने, जो वहाँ के जो कर्मी थे उन लोगों ने जो है विक्षोभ प्रदर्शन किया। साथ ही साथ कहा कि आगे के दिनों में जो है यह मूवमेंट और तेज होगा और भी जोरदार चलेगा। साथ ही साथ विभिन्न दावों को लेकर जो है वहाँ के जो कर्मी हैं पोस्टल के डाकघर के उन्होंने जो है आज विक्षोभ प्रदर्शन किया। इस विषय को लेकर क्या अपडेट है? দেখো রাজ্যের বিষয়টা হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন লাভজনক সংস্থা যে সংস্থাগুলো আছে সেগুলোর প্রাইভেটাইজেশন হলে অবশ্যই জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। কারণ সেক্ষেত্রে যারা হচ্ছে সেখানে চাকরি করেন বা কর্মী তারা হচ্ছে একটা আনসার্টেনিটির মধ্যে চলে যান। প্রাইভেট সেক্টরে চলে গেলে তাদের বেতন পরিকাঠামো থেকে শুরু করে চাকরির নিশ্চয়তা এই সমস্ত বিষয়গুলো থাকে। এবং তুমি জানো যে পোস্টাল ডিপার্টমেন্ট হচ্ছে ভারতবর্ষের এখনও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট, যার মাধ্যমে কিন্তু বহু রকমের কাজ, এমনকি বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং পরিষেবা যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই ব্যাংকিং পরিষেবা, তারপরে বিভিন্ন মানুষের সেটা হচ্ছে শিশুদের জন্য বিভিন্ন কেন্দ্রীয় সরকারি যে প্রকল্প সেগুলো কিন্তু বেশিরভাগটাই পোস্ট অফিসের মাধ্যমে হয়। এবং সেক্ষেত্রে তুমি দেখবে যে অনেক, বিশেষ করে যারা পেনশনার্স থাকেন বা যারা তোমার একটু তোমার সেভিংসের প্রতি জোর দেন, যেহেতু একসময় পোস্ট অফিসে সুদের হারটা বেশি ছিল, ফলে অনেকেই কিন্তু পোস্ট অফিসের উপরে কিন্তু বিভিন্ন
যে পরিষেবাগুলো, আর্থিক পরিষেবা বলো বা অন্যান্য চিঠি চাপাটি তো আছেই, এই সমস্ত পরিষেবাগুলোর জন্য আজকালও কিন্তু পোস্ট অফিসের উপরেই ডিপেন্ড করেন। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে দিই, গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে এখন সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড। এমনকি পোস্ট অফিসগুলো যে হচ্ছে বাই ভার্চু অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস হিসাবে বা কেন্দ্রীয় অফিস হিসাবে, সেই জায়গায় কিন্তু আধার আপডেটেশন এবং আধার কারেকশনের বিষয়গুলো রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন হচ্ছে একটা চারিদিকে রব উঠছে যে প্রাইভেটাইজেশন করে দেওয়া হবে, স্বাভাবিকভাবেই কর্মচারীদের মধ্যে কিন্তু একটা বিক্ষোভ তৈরি হয়েছে। তাই আজকে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন ও ফেডারেশন অফ ন্যাশনাল ইউনিয়ন পোস্টাল অর্গানাইজেশনস, তাদের যারা রয়েছেন তারা কিন্তু এই বেসরকারিকরণের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়েই কিন্তু আজকে করেছে। শিলিগুড়িতেও তার চিত্র হচ্ছে আমরা তোমার যে মেইন ডাকঘর রয়েছেন কোর্ট মোড়ে, সেই মেইন ডাকঘরে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা সেই বিষয়ে অবশ্যই আরও বিস্তারিত তথ্য যাওয়ার চেষ্টা করবো আর কোথায় কোথায় রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে দিই যে আজকে কিন্তু ফের এই যে তোমার বর্ষা শুরু হচ্ছে, এই সময় কিন্তু বন্য প্রাণী যেগুলি রয়েছে তাদের যে উৎপাত আমরা বলি, যে লোকালয়ে ঢুকে যাওয়া, এরকম একটা ঘটনা কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদের যে নকশালবাড়ি ভারত নেপাল সীমান্তবর্তী এলাকা রয়েছে ঝপুজোত, সেখানে কিন্তু এরকম একটা বিষয় হয়েছিল যে জলছুট হাতির শাবক তারা হচ্ছে ওই এলাকায় ঢুকে যায় এবং তারপর সেই শাবক ঢুকে যাওয়ার পরে স্থানীয় জনগণ কিছুটা আতঙ্কিত এবং ত্রস্ত হয়ে পড়েন। তারপর তারা বন দপ্তরে খবর দিলে বন দপ্তর কিন্তু সেই শাবককে, দলছুট হাতির শাবককে উদ্ধার করে। এই যে ঝপুজোত এলাকায় হাতির শাবক এর খবর পেয়ে টুকুরিয়া ও বাগডোগরা বন বিভাগের কর্মীরা সেখানে পৌঁছে হাতির সেই শাবকটিকে উদ্ধার করে। হাতির শাবকটি বাগডোগরা বিমানবন্দরের তাইপু বিট অফিসে পাঠানো হয়। বিমানবন্দর সংলগ্ন যে তাইপু বিট অফিস আছে সেখানে পাঠানো হয়। তো এটা একটা বিষয় রয়েছে যে পশুগুলো তারও কিন্তু এই যে তোমার হচ্ছে বন্যা বিধ্বস্ত যে জঙ্গলভূমি রয়েছে বা জলভূমির কাছাকাছি যারা থাকে, তারা কিন্তু অনেক সময় দলছুট হয়ে যাচ্ছে, চলে আসছে। এই সময় কিন্তু বন দপ্তরের কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু বাড়তি সতর্কতা অবশ্যই পালন করা উচিত, এই একটা বিষয় রয়েছে। কি বলবে এই বিষয়ে? हाँ बिल्कुल सही। जबरदस्त आपको बता दें, जो पानी की मात्रा जो है लगभग हर नदी में जो है बढ़ रही है, जिसके कारण से जो अक्सर जो देखते हैं वनों के अंदर जो प्राणी रहती है वो शहर की ओर दौड़ते हैं। और ऐसा ही चित्र जो है दिखाई दिया सिलीगुड़ी महकुमा परिषद का जो नक्सलवाड़ी इलाका है, वहाँ पर भारत नेपाल जो सीमांतवर्ती इलाका है, उस इलाके में झापू जोत नाम का जो एक एरिया है, उस एरिया में जो है अचानक से हाथी का जो बच्चा होता है वह जो है दिखाई देता है। उसके बाद स्थानीय निवासी जो है वन दफ्तर को जो है खबर देते हैं और वन दफ्तर के जो आधिकारिक वहाँ पर कर्मी जो है जाते हैं तथा उस हाथी के बच्चे को उद्धार करके जो लेक बागडोगरा का जो वन विभाग का कर्मी है घटनास्थल पर पहुँचते हैं। पहुँचने के बाद जो है उसको उद्धार करके जो है बागडोगरा का जो वहाँ पर जो भाईपू बीट ऑफिस है, वहाँ पर जो है ताइपू बीट ऑफिस है, वहाँ पर जो है उस हाथी के बच्चे को लाया गया है तथा इस वक्त रखा गया है। यही अपडेट है जबरदस्त आज के लिए। হ্যাঁ, লাস্ট যেটা আসবো রাজ, যেটা হচ্ছে খুব ভালো সুখকর খবর, যে কথাটা আমরা বারবার বলি, উত্তরবঙ্গের অলিখিত রাজধানী এবং তার পাশাপাশি পূর্ব ভারতের প্রবেশদ্বার সেই শিলিগুড়ি, যেটা হচ্ছে পরশুদিন আমরা ঠিক যেমনটা হচ্ছে লাইভ আপডেটে বলছিলাম যে বৃষ্টি বিধৌত জলমগ্ন হয়ে গেছিলো, হাঁটু জল, কোমর জল, বাড়িতে জল ঢুকে যাওয়া, সেই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আজকে কিন্তু মোটামুটি সমস্ত এলাকাগুলো প্রত্যেকটি ওয়ার্ডেরই জল কম বেশি নেমে গেছে। কিছু কিছু জায়গায় যেটা হচ্ছে যে তোমার হচ্ছে এই বাড়তি জল ঢুকে যাওয়ার কারণে হয়তো কিছুটা তোমার হচ্ছে আবর্জনা স্তূপ বা ইত্যাদি রয়েছে, কিন্তু সেই ভয়াবহ যে বৃষ্টি এবং জলমগ্নতা, সেই পরিস্থিতি কাটিয়ে কিন্তু স্বাভাবিক হচ্ছে। বিশেষ করে শিলিগুড়ির যে তোমার হচ্ছে ইকোনমিক জোন যেটাকে বলা যায় বিধান মার্কেট, সেটা হচ্ছে बिल्कुल सही। जबरदस्त खुशी की खबर। सिलीगुड़ी का प्राण केंद्र कह सकते हैं विधान मार्केट, उस मार्केट को जो है पुनः चालू कर दिया गया है। साथ ही साथ सिलीगुड़ी के विभिन्न मार्केट से जो खबर आ रही है, लगभग हर मार्केट जो है चालू हो गया है और आसपास के जो वार्ड्स है वहाँ पर भी जहाँ पर पानी जमा हुआ था वह सब इलाका भी जो है धीरे धीरे स्थिति जो है स्वाभाविक हो रही है। साथ ही साथ बताना चाहेंगे कि जितने भी मार्केट में जो है दुकानों के अंदर पानी घुसा था, स्थिति स्वाभाविक हो रही है, पुनः जो है मार्केट खुल रहे हैं। लेकिन यह जो पानी ढुक जाने के कारण काफ़ी ज़्यादा संख्या में दुकानों के अंदर जो है नुकसान हुआ है, उसकी संख्या काफ़ी ज़्यादा है। हालांकि दुकानें खुल गई हैं, व्यवसाय पुनः जो है चालू हो जाएगा, लेकिन जो नुकसान हुआ है उसका भरपाई कैसे होगा, इसको लेकर व्यवसायी जो जगत है वह काफ़ी चिंतित है। রাজ, এই কথাটা বলবো যে ঠিক শিলিগুড়িতে যারা হচ্ছে পুরনো বাসিন্দা বা পুরনো ব্যবসায়ী, তারা কিন্তু অনেকেই বলছেন যে বিগত দিনে তাদের বয়সকালে তারা কিন্তু এই ধরনের নজিরবিহীন যে বৃষ্টি, মুষলধারায় প্রায় 8.5 ঘন্টা 9 ঘন্টা কন্টিনিউয়াস বৃষ্টি এবং বিধান মার্কেটের মতো একটা গুরুত্বপূর্ণ উঁচু জায়গা, সেখানে জল জমা এবং দোকানের মধ্যে জল ঢুকে যাওয়া, এটাতে কিন্তু তারা দেখেননি, অভূতপূর্ব। এবং এর ফলে কিন্তু সেই বিধান মার্কেটে তুমি জানো সব ধরনের দোকান মোটামুটি কম বেশি রয়েছে, সেখানে সবথেকে বেশি যে
ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হচ্ছে ফল এবং শাকসবজির যে বড় দোকান রয়েছে সেগুলো, কাপড়ের দোকান, খাওয়া দাওয়ার সামগ্রী, কম বেশি সবারই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। শুধুমাত্র বিধান মার্কেটে যে ফল সবজির বাজার রয়েছে, যেখান থেকে কিন্তু আমরা অনেকেই জানি যে যারা শিলিগুড়িতে অনেক সময় নিজের ব্যক্তিগত কাজে গেলে শিলিগুড়িতে ভ্যারাইটিস অফ সবজি থেকে শুরু করে ফল এবং কিছু আনকমন ফল সেখান থেকে বাজার করে নিয়ে আসেন। সেই বিখ্যাত সেই বিধান মার্কেটে যে ফল সবজির বাজার, সেখানে প্রায় বলা চলে যে 12-13 লক্ষ টাকা কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং সেই পরিস্থিতি, সেই যে তোমার হচ্ছে পরিস্থিতিগুলো হচ্ছে অস্বাভাবিক ছিল, সেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে কিন্তু আবার বাজারঘাট দোকান খুলছে। কিন্তু এই যে তোমার হচ্ছে একদিনের বৃষ্টিপাতে, 8.5 ঘন্টা 9 ঘন্টার বৃষ্টিপাতে অনেকের যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই যে কথাটা তুমি বলছিলে ভরপাই কাছে হোগি, সেটা কিভাবে তারা হচ্ছে সংকটটা তারা কাটিয়ে উঠবেন, কী করে সামলাবেন, তার জন্য কিন্তু অনেকেই সেই ব্যবসায়ীরা চিন্তিত আছেন। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রাকৃতিক দুর্যোগগুলো তো মানুষকে বলে কয়ে আসে না, সেটা হচ্ছে হঠাৎ করেই চলে আসে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক দুর্যোগের সময় সবথেকে ব্যবসায়ী বলা হোক বা যে কোনো সংগঠনই হোক, তাদের কিন্তু সবথেকে বড় যেটা হচ্ছে সহায়ক হয় সেটা হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিলে হয়তো তাদের কিছুটা হচ্ছে তোমার সুবিধা হবে। এই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং লাস্ট যেটা আজকের খবর দিয়ে আমরা শেষ করার চেষ্টা করব যে ইসলামপুরের মহকুমার বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর রয়েছে এখনও বেশ কিছু জায়গায় কিন্তু জলমগ্নতা রয়েছে। এবং কিছু কিছু জায়গায় ছোট ছোট যে বলতে পারো বর্ষাকালীন ঝোড়া বা নদী যেগুলোকে বলি, সেই নদীগুলোর উপরে যে ব্রিজগুলো রয়েছে, অনেক জায়গায় কিন্তু সেই নদীগুলো জলের তলায় তলিয়ে গেছে, এমনটাই রয়েছে। যোগাযোগ ব্যবস্থা বহু জায়গায় বিচ্ছিন্ন রয়েছে। আজকেও বৃষ্টিপাত হয়নি তেমনভাবে। উত্তর দিনাজপুরের কোনো জায়গাতেও প্রচণ্ড ভ্যাপসা গরম ছিল। বৃষ্টিপাত না হওয়ার কারণে আগামী দিনে সেটা হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের বেশ কয়েকটি জায়গার খবর আমাদের কাছে রয়েছে, যেমন রামগঞ্জ 2 অঞ্চলের বেশ কিছু এলাকা, বিহারের বেশ কিছু এলাকা, এবং তার পাশাপাশি তোমার কুন্দরগাঁওয়ের বেশ কিছু এলাকা, তার পাশাপাশি গাইশাল 1 নম্বর 2 নম্বর অঞ্চলের বেশ কিছু এলাকা, সেই সমস্ত জায়গায় কিন্তু জলমগ্নতা রয়েছে। আমরা আশা করব যে বৃষ্টি না হলে সেই জলমগ্নতা কিছুটা কমে যাবে। কিন্তু বিষয় হলো যে একদম বর্ষার শুরুতেই এই মুহূর্তেই যে বৃষ্টি হলো, তাতে যদি এতটা জলমগ্নতা হয়, তাহলে কিন্তু তোমার বর্ষাকালে কি হবে, এটা নিয়ে কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে দিই যে আমরা আরেকটি খবর পেয়েছি, দোলঞ্চা নদী, আমাদের এই উত্তর দিনাজপুরের মাটিকুন্ডা 1 নম্বর 2 নম্বর অঞ্চল দিয়ে যে নদীটি গেছে, সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ভাঙনের খবর পাওয়া গেছে। যেটা যথেষ্ট কিন্তু একটা উদ্বেগের বিষয়। এবং শুধু তাই নয়, আমাদের কাছে যেমন খবর রয়েছে যে পণ্ডিতপোতা 1 নম্বর ব্লক যেটা রয়েছে, সেই পণ্ডিতপোতা 1 নম্বর ব্লকের একটি রাস্তা রয়েছে, সেটা জিরোপানি মোড় থেকে তোমার রহবপুর হয়ে ধুপড়াবিটা হয়ে টিকাপাড়া পর্যন্ত যায়, নদীর ঘাট পর্যন্ত। সেই রাস্তা কিন্তু খুব বিপজ্জনক অবস্থা রয়েছে, কারণ সেই রাস্তা একদম নদীর ধার ঘেঁষে চলা। রাস্তার হাল তো বেহাল রয়েছে, আমাদের কাছে খবর রয়েছে, অনেকে ফোন করে এই তথ্য জানিয়েছেন। পাশাপাশি যে বিষয়টা যে একদম নদীর ধার ঘেঁষা হওয়ার কারণে জলস্তর যদি আরও বেড়ে যায়, তাহলে সেই রাস্তাটা কিন্তু ধসে ভেঙে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগের দিনও যখন আমরা ওয়েদার আপডেট দিচ্ছিলাম, আমি, তুমি, শ্রেয়সী বা দীপ্ত, প্রত্যেকে সেই মুহূর্তে কিন্তু অনেকে বলছিলেন উত্তরবঙ্গে কিন্তু ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। অনেকে কমেন্ট করছিলেন, আমাদের যারা ভিউয়ার্স, মাইলস্টোন ভিউয়ার্সরা আছে, এবং তাই ঘটেছে। কিন্তু গতকাল কিন্তু পাহাড়ের বিভিন্ন জায়গায় তোমার ভূমিধসের ঘটনা ঘটেছে। তাই আরেকবার আমরা বলবো, এই মুহূর্তে পাহাড়ে যাওয়াটা অন্ততপক্ষে আমরা নিষিদ্ধ বলবো। এই কারণ যে কোনো সময় একটা বিভ্রাট বা বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। তাই পাহাড় যেতে চাইছেন এই মুহূর্তে, তাদের বিরত থাকাই সব থেকে ভালো। রাজ, তোমার কাছে লেটেস্ট আর কোনো আপডেট যদি থাকে সেটা আমাদের দর্শকদের আমরা দিয়ে আজকে শেষ করব। बस इतना ही है, लेकिन आप लोगों को बता दें, जो कोई समस्या आपके इलाके में है, रास्ते को लेकर, पानी को लेकर, या फिर किसी तरह का नदी के कटाव को लेकर, या रास्ते की कोई समस्या को लेकर, अवश्य जो है हम लोगों के फ़ोन नंबर पर फ़ोन करके आप लोग हम लोगों से संपर्क करें। साथ ही साथ कमेंट भी कर सकते हैं, कमेंट करके आप अपनी समस्या हम लोगों तक रख सकते हैं। साथ ही साथ अनुरोध करना चाहेंगे कि हर इसी तरह की छोटी बड़ी न्यूज़, अपडेट, इन्फॉर्मेशन आप लोग ज़्यादा से ज़्यादा लाइक तथा शेयर करना ना भूलिएगा। साथ ही साथ हर रात को जो है नाइट अपडेट होता है, उसमें कमेंट करना नहीं भूलिएगा। जुड़े रहिए न्यूज़ टुडे इंडिया के साथ। मेरे सहपंथी दीप्त বিশ্বাস। রাত, তার আগে একটা বিষয় আমরা বলে দেওয়ার চেষ্টা করি যে আপনাদের এই গুরুত্বপূর্ণ খবরগুলোকে কিন্তু আমরা গুরুত্ব দিয়ে দেখি। কিন্তু অনেকেই খুব এটা মনে করেন যে কোনো প্রতিবেদন করা কিন্তু খুব সহজ কাজ, যদিও এই প্রতিকূল আবহাওয়ার সময় এটা সত্যিই একটা দুর্বিষহ কাজ। অবশ্যই সেটা একটা হেকটিক কাজ। তো সেক্ষেত্রে অনেকেই মনে করেন দেন অ্যান্ড দেয়ার কোনো একটা জায়গায় হুট করে পৌঁছানো সম্ভব না। আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করি, সে তার অথেন্টিসিটি খুঁজি, এবং তারপর অবশ্যই কিন্তু আমরা সেই প্রতিবেদনগুলো প্রকাশ করি। দুড়ুম নরম করে যদি কেউ আমাদের অনুরোধ করেন যে আপনাকে এক্ষুনি আসতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। বিশেষ করে আরেকটা বিষয় আমরা আপনাদের জানানোর চেষ্টা করব, আমাদের শক্তি, আমাদের বল কিন্তু আপনারাই। স্বাভাবিকভাবেই
আপনাদের সহযোগিতাটাই সবার আগে আমরা কামনা করব দর্শকরা। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি কোনো প্রি প্ল্যান প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে কিন্তু কাইন্ডলি আমাদের আগে থেকেই অন্ততপক্ষে ইনফর্ম করবেন। সেক্ষেত্রে আপনাদের শিডিউল করা থাকে, সেটা আগে জানিয়ে দেওয়াটাই কিন্তু সবথেকে ভালো। তার জন্য আমি যেটা বলবো যে সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমাদের পেজে নম্বরগুলো দেওয়া আছে, তবুও আমি আবার আপনাদের প্রয়োজনের তাগিদে বলছি, আমার নম্বরে ফোন করতে পারেন 9932695290 এই নম্বরে। পাশাপাশি আপনাকে জানিয়ে দিই আমাদের সহপ্রতিনিধি অ্যাসিস্ট্যান্ট চিফ রিপোর্টার রাজ সাহানি আছেন, তার নম্বরে আপনারা কল করতে পারেন 7001533923। এবং আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন দীপ্ত বিশ্বাস, তার ফোনেও আপনারা ফোন করতে পারেন, তার নম্বরটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিই, সেটা 6294317203। দীপ্ত বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলতে পারেন। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন শ্রেয়শ্রী সাহা, তাকেও আপনারা ফোন করতে পারেন। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন সৌমিক লস্কর, তার নম্বরে কিন্তু আপনারা ফোন করতে পারেন। পাশাপাশি আমরা আপনাদের আরেকটা বিষয় বলবো যে ফোন করার চেয়ে বরং আমাদের যে নম্বর রয়েছে প্রত্যেকটা নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে, সেক্ষেত্রে তথ্যটা দিয়ে যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে রাজপথ থেকে সুবিধা হয়। কারণ অনেক সময় আমরা বিভিন্ন কভারেজে লাইভ কভারেজে ব্যস্ত থাকি, তো সেই কারণে হয়তো ফোন সঙ্গে সঙ্গে তোলা সম্ভব হয়ে ওঠে না, আমরা লিঙ্ক ব্যাক করার চেষ্টা করি। কিন্তু মূলত যে রিকোয়েস্টটা করবো আপনারা টেক্সটিং বা হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই সব থেকে ভালো। এবং কোথাও কোনো ইনসিডেন্ট হলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করবেন। আমি নম্বরটা একটু শ্রমিক লস্করে বলে দেওয়ার চেষ্টা করছি 8918382653। পাশাপাশি আমাদের যে ব্যুরো চিফ রয়েছেন তার নম্বর এবং আমাদের অফিসিয়াল নম্বর, অফিসিয়াল ইমেল সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে। এভাবেই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এবং বিশেষ করে দেশ দশের রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে রাতের বেলা আপনাদের জন্য আমরা নিয়ে আসি। অবশ্যই আরেকটা বিষয় বলবো, জীবনে শেখার শেষ নেই, আমরা যতদিন যাই প্রতিদিনই শিখি, অনেকেই আমরা শিক্ষানবিশ। তাই এই আপডেটগুলো দেওয়ার সময় আমাদের অজান্তে বা অগোচরে কোনো স্লিপ অফ টাং বা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা মার্জনার চোখে দেখবেন। আর হ্যাঁ, আপনারা সাজেশনস বা কমেন্টসের মাধ্যমে সেগুলো জানালে আমরা বেশি উপকৃত হব। উইল ট্রাই টু রেকটিফাই ইন টাইম। দেখা হচ্ছে নেক্সট লাইভে। এভাবেই জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সহ প্রতিনিধি রাজ সাহানির সঙ্গে, দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য নিউজ টুডে ইন্ডিয়ার স্টুডিও থেকে।